আমরা আজকে অনলাইন কোয়েশ্চন 2022 অর্থাৎ 2022 ইংরেজিতে অনলাইন কোয়েশ্চনে যে সকল প্রশ্ন এসেছিল সবগুলি প্রশ্ন আজকে আমরা ডিসকাস করব। যতটা সম্ভব হয় আমরা ডিসকাস করতে চলবো। ক্লাসটা একটু দীর্ঘ হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো আজকের ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলি থাকবে। তো প্রথমে এটা আমাদের কোয়েশ্চন যে প্যাটার্ন বা প্রশ্ন আমাদের থাকে, আমরা যারা প্রথমবার দিচ্ছি তারা জেনে রাখুন, আপনাদের জন্য একটা গল্প এবং একটা কবিতা থাকবে। একটা গল্প এবং একটা কবিতায় 15 নম্বর, আর বাকি 15 নম্বর থাকবে আপনাদের প্যাডাগজি। ঠিক আছে, বাকি 15 নম্বর থাকবে প্যাডাগজি। আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকে, ল্যাঙ্গুয়েজ 2, তাহলে এখানে আপনি কবিতা পাবেন না, আপনি দুটাই গল্প পাবেন। দুটা গল্প থেকে আপনার থাকবে 15 মার্ক। ঠিক আছে, তো আজকে আমরা গল্প এবং কবিতা নিয়ে আজকে ডিসকাস করব না। তো গল্প এবং কবিতা থেকে কি করে খুব তাড়াতাড়ি কম সময়ে একটা ট্রিকের মাধ্যমে আনসারগুলো সলভ করতে হয়, সেটা আমি পরবর্তী অন্য একটা ক্লাসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। কয়েকটা প্যাসেজ আমি একসঙ্গে সলভ করব। তো আজকে আমি শুধুমাত্র প্যাডাগজির আনসারগুলো সলভ করব। সুতরাং চলে নেই আমরা দেখে নিই প্রথম প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট আনসারগুলো সলভ করবেন। তাতে করে আপনারাও কতটুকু শিখতে পেরেছেন কিনা না সেটাও আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারবেন। আপনাদেরও একটা সেখানে যে মক টেস্ট হয়ে যাবে, কত নম্বর পেয়েছেন সেটা আপনারা নিজে থেকে অনুমান করতে পারবেন। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন, কোয়েশ্চন নম্বর 106। তো 106-এ কি বলেছে দেখুন তো ভাই, কি বলেছে প্রথম প্রশ্ন। যখন শিশুরা ঘর এবং আশপাশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসে, তখন স্কুলের শিক্ষকের উচিত। দেখুন, শিশুরা যখন স্কুলে আসে তখন কিন্তু তারা খালি হাতে স্কুলে আসে না, তাদের মধ্যে অনেক জ্ঞান কিন্তু ভরপুর থাকে। ঠিক আছে, শিশুরা তাদের ঘর এবং আশপাশ থেকে অনেক জ্ঞান, অনেক ভাষার অভিজ্ঞতা তাদের মধ্যে থাকে। সেই অভিজ্ঞতা নিয়ে তারা কি করে স্কুলের মধ্যে চলে আসে। এইরকম শিশুরা যখন স্কুলে আসলো তখন এজ এ শিক্ষক হিসাবে আপনার কি করা উচিত, তাদের ঘরের ভাষাকে অগ্রাহ্য করা। ঠিক আছে, তাদের ঘরের ভাষাকে অগ্রাহ্য করা, নির্দেশে ব্যবহৃত ভাষার উপর জোর দেওয়া, তাদের ঘরের ভাষা ব্যবহার করা, স্কুলে তাদেরকে ঘরের ভাষা ব্যবহার করতে বারণ করা। তো কোয়েশ্চেন নম্বর 106 কারেক্ট আনসার কী হবে আপনারা একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যত বেশি আপনি সলভ করবেন তত আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, আপনার এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে, আপনি ভালো একটা নম্বর আপনি ক্র্যাক করতে সক্ষম হবেন। তো দেখুন, যখন শিশুরা ঘর এবং আশপাশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসবে, তখন 1 নম্বরে শিক্ষক ঘরের ভাষাকে কখনো অগ্রাহ্য করে না। অগ্রাহ্য মানে কি, তোমার ঘরে যেভাবে কথা বলো এইভাবে এখানে বলবে না, এটা বলা যাবে না। বা ঘরের ভাষা বলতে বারণ করা, ঘরের ভাষা বলতে আমরা বারণ করব না, কারণ ঘরের ভাষা তাকে বলতে দেওয়া হয়। সুতরাং অপশন নম্বর 1 এবং 4 হলো না। পেডাগজিতে দুটো অপশন আমরা খুব তাড়াতাড়ি এলিমিনেট করতে পারি, সমস্যা থাকে কিন্তু মাত্র দুটাতে। তো নির্দেশে ব্যবহৃত ভাষার উপর জোর দেওয়া, না তাদের ঘরের ভাষা ব্যবহৃত হওয়া। ঠিক আছে, তো নতুন যে আমাদের এনইপি 2022 এসেছে, 2020 এনইপি 2020, তো এনইপি 2020-এ ক্লিয়ার লেখা আছে যে শিশুদেরকে তাদের ঘরের ভাষার মাধ্যমে মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ ঘরের ভাষা, তো ঘরের ভাষার উপরে আমরা বেশি ফোকাস দেব, শিশুদেরকে তাদের ঘরের ভাষায় বুঝাবো। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে তাদের ঘরের ভাষা ব্যবহার করা ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী দেখি 107, অর্থাৎ আজকের 2 নম্বর প্রশ্ন। শিশুদের সক্রিয় সংযোগকারী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকের শিশুদেরকে নিচের কোন অভ্যাসটি করানো উচিত নয়? এখানে দেখুন উচিত নয় বলেছে, দেখবেন এবং কারেক্ট আনসার করবেন ভাই। একটা শিশুকে আমরা অ্যাক্টিভ লার্নার পাবো, আমরা শিশুটা অ্যাক্টিভ লার্নার বলবে, মানে যা আমরা শেখাবো সেখানে সে সরাসরিভাবে কি করবে, অংশগ্রহণ করবে, সরাসরিভাবে পার্টিসিপেট করবে, অ্যাক্টিভলি জয়েন করবে।
তো এই ধরনের শিশুদেরকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে একজন শিক্ষকের নিচের কোনটি করানো উচিত নয়? শিক্ষক এখানে নিচের কোনটি করাতে পারবেন না? অপশন দেখি, ভাষা নিয়ে খেলা, ভাষা সৃষ্টি করা, জ্ঞান অর্জন ও আপুসে ভাগ করে নেওয়া, ভালো অভিনয় করার জন্য সংলাপ মুখস্থ করা। এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য শিক্ষক কোনটি করতে পারবেন না, বা প্যাডাগজির ভাষায় কোনটি হয় না? এখানে দেখুন, 1 নম্বরে দেখুন ভাষা নিয়ে খেলা। ভাষা নিয়ে খেলতে হবে, কারণ যে জিনিস নিয়ে যত বেশি খেলবেন তত আপনার শেখা হবে। আর শিশুদেরকে চলো ভাই আজকে আমরা পড়ি বললে তাদের পড়া হবে না। চলো আজকে তোমাদের সঙ্গে আমরা একটু খেলাধুলা করব। তখন দেখবেন শিশুরা কীভাবে আনন্দ পায়, তারাও আপনার সঙ্গে খেলতে রাজি হবে, তারাও কিন্তু সেই খেলাধুলায় অনেক মনোযোগ দেবে। সুতরাং এই ক্ষেত্রে তার শেখাটা 100% সাকসেস হবে। তারপর হচ্ছে ভাষা সৃষ্টি করা। আপনি ভাষা সৃষ্টি করতে পারেন, কোনো ব্যাপার নেই। জ্ঞান অর্জন এবং আপনি যা জানেন শিশুরা সেটা শেয়ার করবেন, সেটা তো আলটিমেটলি করতেই হবে। যেটা করতে হবে না সেটা হচ্ছে কি মুখস্থ করা ইজ দ্য রাইট অ্যান্সার। মুখস্থ করা, আমরা প্যাডাগজির ভাষায় মুখস্থ করা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড ভাই। আমরা প্যাডাগজিতে কখনো শিশুদেরকে বলি না যে তোমরা মুখস্থ করো, কণ্ঠস্থ করো, গলস্থ করো। দেখে দেখে শিখবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে শিখবে। এই ধরনের কিছু পজিটিভ নেগেটিভ ওয়ার্ড রয়েছে। মুখস্থ করা নেগেটিভ ওয়ার্ড, তো এই ধরনের পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাস আমি দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন, কারণ এইগুলো দেখা মাত্র আপনি কারেক্ট অ্যান্সার করতে পারবেন। তারপর দেখি নিচের কোন বিবৃতিটি সঠিক? যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা পরিষ্কার স্লেটের মতো। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না। শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের শিক্ষণের সহায়ক নয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার অলরেডি আমি আগের প্রশ্নতে বলে দিয়েছি। যদি আপনারা একটি প্রশ্ন ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু একটার মধ্যে কিন্তু অনেকগুলা জিনিস লুকানো থাকে ভাই। জিনিসগুলাকে আসলে কি করতে হয় জানেন? খুব ভালো করে বুঝে নিতে হয়। একবার যদি আপনি খুব ভালো করে জিনিসগুলোকে বুঝে নেন, তাহলে আর আপনার সমস্যা হবে না। জিনিসটা বোঝা হচ্ছে মেইন জিনিস। তারপর দেখুন কি বলেছে, যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা পরিষ্কার স্লেটের মতো। আগে আমি বলেছিলাম যে শিশুরা কখনো কি হয় না, খালি হাতে স্কুলে আসে না। তাদের মধ্যে জ্ঞান, কিছু না কিছু জ্ঞান কিন্তু তার মধ্যে থাকে। তা ভাষা জ্ঞান হোক বা যে কোনো জ্ঞান হোক, সাধারণ কথা বলাও কিন্তু একটা কিন্তু ট্যালেন্ট। যে কোনো কিছু শিশুরা স্কুলে নিয়ে আসে। সুতরাং এখানে পরিষ্কার স্লেটের মতো শিশুরা, এটা আমরা বলতে পারি না। পরিষ্কার স্লেট মানে শিশুদের মধ্যে কোনো জ্ঞান নাই, এটা আমরা বলতে পারি না। জ্ঞান আছে। প্রথম শ্রেণীতে শিশুরা একেবারে ইংরেজি জানে না। আরে ভাই, বর্তমানে কেজি বা ক শ্রেণী যেটা বলেন আপনি, বা এলকেজি, ইউকেজি অনেকগুলো রয়েছে, অঙ্কুরন, মুকুল এ ধরনের রয়েছে আমাদের এফএলএনে। এইসব ক্লাসে কিন্তু প্রথম শ্রেণীতেও কিন্তু এলকেজির আগেই কিন্তু প্রথম শ্রেণী, এখানেও কিন্তু এবিসিডি শেখানো হয়। তো সে যদি এবিসিডি জানে তাহলে ইংরেজি জানে না কিভাবে, সেটা আমরা বলতে পারি না। সুতরাং ক্যান্সেল। প্রথমে এলিমিনেট করা শিখুন। প্যাডাগজির আনসারে প্রথমে এলিমিনেট যদি করতে পারেন, তাহলে কোনটা আনসার কারেক্ট হবে সেটা বুঝতে পারেন। কোনটা আনসার কারেক্ট হবে ওইটা আপনি খুঁজবেন না। আপনি প্রথমে খুঁজুন যে কোনটা আনসার কারেক্ট হবে না। কোনটা আনসার কারেক্ট হচ্ছে না ওইটাকে খুঁজে আপনি খাতাং করে দিন ভাই। তারপর যেটা বেঁচে থাকবে সেটাই আপনার কারেক্ট আনসার। বঢ়িয়া পদ্ধতি, এলিমিনেশন পদ্ধতি, এলিমিনেশন মেথড না লাগলে আপনি পারবেন না। শিক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের শিক্ষণের 100% সহায়ক। তার মধ্যে যদি অভিজ্ঞতা থাকে তখন সে এই অভিজ্ঞতা দ্বারা সে কি করতে পারে, শিখতে পারে। তো এখানে বলেছে নয়, তার মানে এটাও শুদ্ধ নয়। আলটিমেটলি কারেক্ট আনসার কি দাঁড়ালো? অপশন নাম্বার 3, শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে। আগে বলেছিলাম প্রথম প্রশ্নে যে শিশুদের মধ্যে নিজস্ব কিছু অভিজ্ঞতা থাকে, যে সকল অভিজ্ঞতার ভান্ডার নিয়ে তারা কি করে স্কুলে আসে। আর শিক্ষক মশাই সেগুলোকে কি করেন, জাগরিত করেন, প্রস্ফুটিত করে তুলে ধরেন। নেক্সট, প্রতিটি শিশুই একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলে সার্বজনীন ব্যাকরণ। এই ক্লাসের পিডিএফও আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন, কি করে পাবেন আমি ডিটেলসে বলবো, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই, সাথে থাকুন। প্রতিটি শিশুই একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে, যাকে বলা হয় সার্বজনীন ব্যাকরণ। এটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
ভাষা গ্রহণ দক্ষতাগত কৌশল অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ভাষা অর্জনগত কৌশল ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারিং ডিভাইস, শিখন গ্রহণ দক্ষতাগত সিদ্ধান্ত অর্থাৎ লার্নিং অ্যাকুইজিশন ডেরাইভ, আর ভাষা গ্রহণ দক্ষতা মাত্র সিদ্ধান্ত ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডেরাইভ। এখানে কিন্তু অনেক কনফিউশন রয়েছে, দেখুন কারেক্ট আনসার কি হবে। একটি শিশু একগুচ্ছ বাক্য বিন্যাস রীতি দ্বারা সমৃদ্ধ থাকে তাকে সার্বজনীন ব্যাকরণ। তো সার্বজনীন ব্যাকরণ তখন হবে যখন তার মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা হয়ে যাবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটা রাইট আনসার। আমরা আগে বলেছিলাম যে এলইডি, এলইডির সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হয়। এখানে লার্নিং অ্যাকুইজিশন ডেরাইভ, লার্নিং অ্যাকুইজিশন ডেরাইভ এদের কোনো কিছু হয় না। তো এলইডি মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এখান থেকে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার করতে পারেন। নতুন শব্দ পড়ার সময় বর্ণের সঙ্গে তার ধ্বনির সংযোগ স্থাপনের যে পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হবে? নতুন শব্দ পড়ার সময় একটা বর্ণের সঙ্গে তার যে ধ্বনির সংযোগ স্থাপন করবে, নতুন শব্দ পড়ার সময় ওই তার বর্ণের সঙ্গে তার ধ্বনির যেটা সংযোগ স্থাপন করবে, এই স্থাপনের পদ্ধতিকে আমরা কি বলবো? অঙ্গ সংস্থান বিদ্যা মানে মরফোলজি, শব্দ পরিচিতি মানে ওয়ার্ড রিকগনিশন, ধ্বনিভিত্তিক পাঠ উদ্ধার মানে ফোনোলজিক্যাল ডিকোডিং, বুধ পরীক্ষণ মানে রিডিং কম্প্রিহেনশন। তো কোয়েশ্চেন নম্বর 110 কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হয়। এখানে বলেছে একটা নতুন শব্দ পড়বে, বর্ণের সঙ্গে ধ্বনি, একটা বর্ণ উচ্চারণের সময় তার ধ্বনির কিন্তু সাউন্ডের সমস্যা। যেমন ক, ক যখন আমি বর্ণ উচ্চারণ করছি তখন ক এর একটা ধ্বনি রয়েছে ক। যখন আমি বলবো প, প বলে একটা সাউন্ড আছে, ফ, ফ বলে আরেকটা সাউন্ড আসছে। এই যে বর্ণের সঙ্গে সঙ্গে তার ধ্বনির সংযোগ স্থাপন যেটা পদ্ধতি, এটাকে ধ্বনিগতিক পাঠোদ্ধার অর্থাৎ ফোনোলজিক্যাল সাউন্ড। সাউন্ডের সমস্যা আছে তাই না? তো সাউন্ডের সমস্যা আসলে কি হবে? ফোনোলজিক্যাল হবে। ধ্বনিভিত্তিক এখানে দেওয়াই আছে, অর্থাৎ ধ্বনির সংযোগ স্থাপন করতে গেলে ধ্বনির দরকার আছে, ধ্বনি থেকে ধ্বনি, ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার। আর পাঠোদ্ধার মানে হচ্ছে ডিকোডিং, মানে হচ্ছে বুঝা। তো কোনটা ধ্বনি, কোন বর্ণের কোন ধ্বনি সেটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে তো সংযোগ স্থাপন হয়ে গেল। সুতরাং ধ্বনিভিত্তিক পাঠোদ্ধার বা ফোনোলজিক্যাল ডিকোডিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন পদ্ধতিতে একজন শিক্ষক ক্লাসের অন্যান্য ভাষার প্রশংসায় সক্ষম হবেন এবং ধারণাগুলো বোঝানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করবেন এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা ও বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষার মধ্যে একটা নিকট সম্পর্কের বিকাশ সাধনে সক্ষম হবেন? কোন পদ্ধতিতে একজন শিক্ষক ক্লাসের অন্যান্য ভাষার যে শিক্ষিকা রয়েছেন অন্যান্য ভাষার প্রশংসায় সক্ষম হবেন? ঠিক আছে, একটা ক্লাস করছেন, তিনি ক্লাসের মধ্যে অন্য ভাষায় প্রশংসা করবেন এবং ধারণাগুলি বোঝানোর জন্য শিক্ষার্থীদের সংযোগ স্থাপন, অর্থাৎ তিনি একটি ভাষায় হয়তো ক্লাস করছেন বেঙ্গলিতে, তিনি সেখানে কোনো কোনো সময় হিন্দিতেও কিন্তু এক্সাম্পল দিচ্ছেন বা ইংলিশেও কিন্তু এক্সাম্পল দিচ্ছেন ধারণাগুলো, কনসেপ্টগুলো বোঝানোর জন্য। এবং এই হিন্দি এবং ইংলিশ বা বাংলা দুটা তিনটা মিলিয়ে তিনি কি করছেন? শিশুদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের ঘরের ভাষা এবং বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষার মধ্যে একটা নিকট সম্পর্কের বিকাশ সাধনে সক্ষম হবেন। ঠিক আছে, এটা কোন পদ্ধতিতে? তাদের ঘরের ভাষা অর্থাৎ ঘরের ভাষা বাংলা এবং তিনি শেখাতে চাইছেন হিন্দি, তো সেই বেঙ্গলির সঙ্গে হিন্দি যখন তিনি মিক্সড করে করে বোঝাচ্ছেন, তার মানে তার ঘরের ভাষা ছিল কি? বেঙ্গলি। আর বিদ্যালয়ের নির্দেশকালীন ভাষা মানে বিদ্যালয়ে আবার শিখতে হবে হিন্দি সাবজেক্ট। এই যে বাংলার সঙ্গে যে হিন্দির যেটি কম্পারেটিভ স্টাডি করছেন বা তাদেরকে বাংলার সঙ্গে হিন্দি বুঝিয়ে দিচ্ছেন, হিন্দির সঙ্গে বাংলা বুঝিয়ে দিচ্ছেন, এটা কোন পদ্ধতিতে করছেন? ত্রিভাষা সূত্র, বহুভাষিক পদ্ধতি, বহুমাত্রিক পদ্ধতি না প্রত্যক্ষ পদ্ধতি? এখানে দেখুন ডাইরেক্ট ৩টা ভাষা বলে কোনো এখানে সিলেক্ট করা নাই যে ৩টা ভাষা। অনেকগুলা ভাষা হতে পারে, ২টা ভাষা হতে পারে। ঠিক আছে? অন্যান্য ভাষা হতে পারে, অনেক ভাষা হতে পারে, ২ ভাষা হতে পারে।
সুতরাং এখানে ত্রিভাষা পদ্ধতি হলো না। আর এটা কারেক্ট অ্যান্সার হবে বহুভাষিক পদ্ধতি। মাল্টি গ্রেড টিচিং বা মাল্টি গ্রেড মানে কি? গ্রেড বলতে ধরুন ক্লাস 1, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই ৩টা ক্লাসের শিশুদের আপনি এক রুমে বসাচ্ছেন। আপনি এক রুমে বসাচ্ছেন। আপনাদের রুম মাত্র একটা। ধরে নিন এলপি স্কুলের রুম মাত্র একটা। এই এক রুমে আপনার ক্লাস 1, 2, 3, 4, 5 এই সবগুলি বাচ্চা বসছে। এবার আপনি কি করে তাদেরকে একসঙ্গে শিক্ষা দান করবেন? এই যেটা পদ্ধতিতে যে পদ্ধতিতে ওই জিনিসটা বোঝানো হয়, এই পদ্ধতিকেই বলা হয় মাল্টি গ্রেড টিচিং বা বহুমাত্রিক পদ্ধতি। সুতরাং এটা হচ্ছে না। তো এটা কারেক্ট আনসার হবে কি? বহুভাষিক পদ্ধতি, মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। নিচের কোনটি একটি সঠিক? ১১২ নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি সঠিক? দেখুন তো ভাই নিচের কোনটি সঠিক? শ্রবণের পরবর্তী দ্বিতীয় স্তর হলো বাচন। ওয়াও! প্রথমেই কি ঝাটকা দিয়ে দিল ভাই ১ নম্বর। তো এই ঝাটকাটা আমাদের জানতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কি একটা সিকোয়েন্স আছে LSRW। এই ঝাটকা মেরে পাটকে দেব। এইটা যদি জানি তাহলে ঝাটকা মেরে পটকে দেওয়া যাবে। কাকে? ভাষাকে, প্যাডাগজিকে। তাই না? তো একটা সিকোয়েন্স আছে কি LSRW, শ্রবণ, কথন, পঠন, লিখন। ঠিক আছে? তো আপনি যখন কিছু শুনছেন, আমি আপনাকে বলছি আপনি শুনছেন, তার মানে আপনি কি করছেন? এটাকে রিসিভ করছেন। ঠিক আছে? আর আপনি যখন কিছু পড়বেন, সেটা কি আপনি রিসিভ করবেন। ঠিক আছে? আপনি গ্রহণ করবেন, তাই না? রিসেপটিভ। আবার আপনি যখন কিছু বলবেন, আপনি কিছু বলছেন, আপনি কিন্তু কিছু গ্রহণ করছেন না, আপনি কিন্তু দান করছেন, আপনি দিচ্ছেন। আমি শুনছি তার মানে সেটা আমার শোনার ক্ষেত্রে হচ্ছে রিসেপটিভ। কিন্তু আপনি যেটা করছেন এটা হচ্ছে প্রোডাক্টিভ। আপনি লিখবেন, অন্যজন পড়বে, পরে সেখান থেকে কিছু শিখবে, সেটা প্রোডাক্টিভ। তার মানে এল এবং আর অর্থাৎ শ্রবণ এবং পঠন। শ্রবণ এবং পঠন হচ্ছে গ্রহণমূলক দক্ষতা। রিসেপটিভ স্কিল মানে গ্রহণমূলক দক্ষতা। আর এস এবং ডাব্লিউ মানে স্পিকিং এবং রাইটিং, অর্থাৎ স্পিকিং মানে কি? কথন এবং লিখন হচ্ছে কি? উৎপাদনমূলক দক্ষতা। ঠিক আছে? বোঝা গেল এতটুক? আচ্ছা, এবার দেখি প্রশ্নে কি বলেছে। শ্রবণের পরবর্তী দ্বিতীয় হলো বাচন। মানে শ্রবণের ঠিক পরেই কিন্তু বাচন আছে। দেখে নেওয়া যাক, শ্রবণের ঠিক পরেই কিন্তু বাচন আছে। এস এর পরেও কিন্তু এল এর পরেও কিন্তু এস আছে দেখুন। ঠিক আছে? শ্রবণের পরবর্তী দ্বিতীয় স্তর হলো বাচন। ঠিক আছে? বাচন দক্ষতার পূর্বে শ্রবণ দক্ষতার বিকাশ হওয়া উচিত। ঠিক আছে? তো বাচন দক্ষতার ঠিক আগেই শ্রবণ দক্ষতার বিকাশ হওয়া উচিত হচ্ছে। শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত। শ্রবণজনিত অভ্যাসটা বাচনের আগে হওয়া উচিত, এটা ঠিক আছে। কেন ঠিক আছে দেখুন। শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস। শ্রবণটা বাচনের আগে হওয়া উচিত। ঠিক আছে? উচিত। ঠিক আছে? শ্রবণজনিত অভ্যাস LS কি বলেছে দেখেন, LSRW। শ্রবণের অভ্যাসটা বাচনের আগে হওয়া উচিত হচ্ছে। ঠিক আছে? এখানে দেখুন ভাষা দক্ষতার অভ্যাস অখণ্ডভাবে হওয়া উচিত, সেটাও ঠিক আছে। তার মানে কোনটা সঠিক হবে? বলেছে বাচন দক্ষতার পূর্বে শ্রবণ দক্ষতার বিকাশ হওয়া উচিত। তো দেখুন এটা প্রশ্নের একটু মিস্টেক ছিল। শ্রবণজনিত অভ্যাস বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত নয়, এটা ছিল। সুতরাং এটা হবে কারেক্ট আনসার। প্রশ্নে একটু মিস্টেক ছিল, আমাদের টাইপিং একটু মিস্টেক হয়েছে। তো শ্রবণজনিত অভ্যাসটা বাচনের পূর্ববর্তী অভ্যাস হওয়া উচিত নয়, এটা বাচনের পূর্বে হওয়া উচিত। কারণ কি? আমাদের বাচনের পূর্বেই তো শ্রবণ আছে, তাই না? শ্রবণের পরেই তো বাচন আসছে, অর্থাৎ বাচনের আগে কিন্তু শ্রবণ চলে যাচ্ছে। এখানে বলেছে উচিত নয়। তো এটা তো দেখা যাচ্ছে ডাইরেক্ট সেখানে আমাদের রয়েছে LSRW সিকোয়েন্স। তো উচিত নয় বলেছে, সুতরাং এটা সঠিক নয়। ঠিক আছে? এটা সঠিক নয়। প্রশ্ন ছিল নিচের কোনটি সঠিক নয়, তার মানে এখানে অপশন নাম্বার 3 সঠিক নয়। নেক্সট। একটি শিশু শিক্ষকের কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে তা বন্ধুদের সঙ্গে যে ভাষায় কথা বলে তার থেকে আলাদা। একইভাবে সে তার মায়ের সঙ্গে খাবার ইত্যাদি সম্পর্কে পৃথক ভঙ্গিতে কথা বলে। ভাষার কোন দৃষ্টিভঙ্গিটি এখানে সক্রিয় ভূমিকা পালন করেছে? 113।
একটা শিশু যখন শিক্ষকের সঙ্গে কথা বলে তখন সে তার স্টাইলে কথা বলে, বাহ। সে তার বন্ধুদের সঙ্গে যখন কথা বলে তখন সে অন্য স্টাইলে কথা বলে, বহুত বড়িয়া। সে যখন মায়ের সঙ্গে কথা বলে তখন সে অন্য স্টাইলে কথা বলে। অর্থাৎ শিশুটা জানে যে একটা বন্ধুর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, একটা মায়ের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়, বা আমার বন্ধু-বান্ধব বা স্যারের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। তো এই যে দৃষ্টিভঙ্গিটি কি ভূমিকা পালন করছে সেটা আমরা কোন দৃষ্টিভঙ্গি বলতে পারি ভাই? পরিবেশগত দৃষ্টিভঙ্গি? না মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি? না বিধি বহির্ভূত দৃষ্টিভঙ্গি নাকি সামাজিক দৃষ্টিভঙ্গি? তো কারেক্ট আনসার কি হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানান ভাই। 113 কারেক্ট আনসার কি হবে ভাই? কি হবে আপনাদের মতামত তাড়াতাড়ি জানান ভাই। 1 2 3 4 1 2 3 4 তাড়াতাড়ি জানান। 113 1 2 3 4 কোনটা হতে পারে? একটা শিশু সে শিক্ষকের সঙ্গে কথা যেভাবে ব্যবহার করে, বন্ধুদের সঙ্গে এইভাবে ব্যবহার করে না, আলাদা, স্বাভাবিক আলাদা করতেই হবে। কারণ আপনি নিজে চিন্তা করুন, আপনি আপনার বন্ধুর ভাবে যে ভাষায় বন্ধুকে আপনি বলবেন, "এই এদিকে আয় একটু শুনে যা।" আপনি কি আপনার স্যারকে বলবেন যে, "এই এদিকে আয় শুনে যা?" স্যারকে নিশ্চয়ই স্যারকে বলবেন, "স্যার একটু শুনুন তো, এদিকে আসুন তো।" আপনার কথার মধ্যে ডিফারেন্স থাকবে কি না থাকবে না? তো ওই চিন্তাধারাটা যখন একটা শিশুর মধ্যে চলে আসে, তখন এখানে কোন দৃষ্টিভঙ্গি ডেভেলপ হচ্ছে শিশুর? বলুন তো? কারেক্ট আনসার সামাজিক দৃষ্টিভঙ্গি, সোশ্যাল অ্যাসপেক্ট। কারণ সমাজে কার সঙ্গে কিভাবে কিরকম ব্যবহার করতে হয়, বিহেভ করতে হয় তার কিন্তু জানা হয়ে গেছে শিশুর। সুতরাং এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার 4। শিক্ষিকা প্রথমে শিক্ষার্থীদের ক্রিয়ার কাল অর্থাৎ টেন্সের নিয়মগুলি ব্যাখ্যা করলেন। তারপর বর্তমান, অতীত, ভবিষ্যৎ কালের উপর কাব্য রচনা করতে বললেন। তিনি কি অনুসরণ করেছেন? তিনি প্রথমে নিয়ম দেখালেন। নিয়ম নিয়ম মানে প্রথমে নিয়ম দেখানো হয়। নিয়ম মানে কি? প্রথমে রুল। প্রথমে রুল আমরা কোন অ্যাপ্রোচে দেখি? ইন্ডাকটিভ, ডিডাকটিভ, না সিচুয়েশনাল, না স্ট্রাকচারাল? প্রথমে রুল, প্রথমে নিয়ম দেখানো হয় কোথায়? অর্থাৎ নিয়ম থেকে উদাহরণ। রুল টু এক্সাম্পল। রুল টু এক্সাম্পল আমরা কোন সূত্রে যাব? কারেক্ট আনসার কি? অবরোহী পদ্ধতি বা অবরোহী আবেদন, ডিডাকটিভ অ্যাপ্রোচ। আর যদি এক্সাম্পল টু রুলে যাই, প্রথমে এক্সাম্পল দেওয়া হয় তারপর রুল দেওয়া হয়, সেটা হবে কি? আরোহী পদ্ধতি। ঠিক আছে ভাই? তো দেখুন এটা কারেক্ট অ্যান্সার হবে কি? অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে কি হয়? প্রথমে ফর্মুলা দেওয়া হয়, ফর্মুলা থেকে এক্সাম্পলে আমরা যাই। আর যদি এক্সাম্পল টু ফর্মুলায় যাই তাহলে আমরা আরোহী পদ্ধতিতে যাব, সেটা আমাদের জানা আছে। ঠিক আছে ভাই? তো দেখি পরবর্তী প্রশ্ন। ভাষা সমৃদ্ধ পরিবেশ যা একটি পরিবেশ যা একটি শিশুকে সুযোগ প্রদান করে। কিসের সুযোগ প্রদান করে? দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে। ভাষার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করতে। না যা কখনো শুনেনি এরূপ বাক্য রচনা করতে। না শ্রেণীকক্ষের বাইরেও শিখতে। তো ১১৫ নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি? ভাষা সমৃদ্ধ পরিবেশ এমন একটা পরিবেশ যা একটি শিশুকে সুযোগ প্রদান করে কিসে? দেখতে, লক্ষ্য করতে এবং ভাষা ব্যবহার করতে সুযোগ প্রদান করে। এটা হবে রাইট অ্যান্সার। তারপর ১১৬ মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? দেখুন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? 1 2 3 4 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। মূল্যায়ন শিশুর সামর্থ্য, প্রয়োজন, আগ্রহ এবং পছন্দ অপছন্দকে চিহ্নিত করতে সাহায্য করে। মূল্যায়ন শিশুর সম্পাদিত কার্যের অধিক বিকাশে সাহায্য করে এবং মধ্যস্থতা করে সেটির বিচার করে। মূল্যায়ন ছাত্র দ্বারা সম্পাদিত কার্যকে একে অপরের সঙ্গে তুলনা করতে সাহায্য করে। মূল্যায়ন পূর্ব নির্দেশিত শিখনের ফাঁকগুলিকে এবং শিখনের অসুবিধাকে সাহায্য করে। দেখুন বলেছে নিচের কোনটা সত্য নয়। তো কারেক্ট অ্যান্সার কোনটি হবে? 1 2 3 4 এর মধ্যে আপনাদের কি লাগছে কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। আমি প্রশ্নটা পড়েছি, পড়ার মধ্যেও কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে গেছেন। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? একটু ভেবেচিন্তে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। দেখুন, আমরা কি করি না? একটি শিশুকে অন্য শিশুর সঙ্গে তুলনা করি না। এখানে বলেছি একে অপরের সঙ্গে তুলনা করা, যে মূল্যায়নের মাধ্যমে বা মূল্যায়নের দ্বারা একটি শিশুকে অন্য শিশুদের সঙ্গে তুলনা করতে সাহায্য করে। এটা কখনো হয় না, কারণ আমরা কখনো শিশুদেরকে
তুলনা করি না যে ওই ছাত্রটা খুব ভালো, ওই ছাত্রটা খুব খারাপ। এই ধরনের তুলনা আমরা করি না। সুতরাং অপশন নাম্বার 3 ক্যানসেল। মানে অপশন নাম্বার 3 টা যদি ক্যানসেল হয় তো এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখা যাক 117 কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের কোনটি সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়? নিচের কোনটি সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়? এটি বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য শিক্ষার্থীর বিকাশ ঘটায়। বানানগত এবং ব্যাকরণগত ভুল কম করার দিকে গুরুত্ব দেয়। এটি অর্থপূর্ণ এবং নির্ভরযোগ্য সংযোগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে তৈরি করে। একটি লক্ষ্য ভাষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং সংযোগ সাধনকারী ভাষা ব্যবহারে অধিক গুরুত্ব দেয়। তো কারেক্ট আনসার কোনটি হবে 117? একটি বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য শিক্ষার্থীর বিকাশ ঘটায়, ঠিক আছে ঘষাবে। এটি অর্থপূর্ণ এবং নির্ভরযোগ্য সংযোগকারী প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে তৈরি করবে, এটাও ঠিক আছে। এটি লক্ষ্য ভাষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং সংযোগ সাধনকারী ভাষা ব্যবহার অধিক গুরুত্ব দেবে, এটাও ঠিক আছে। শুধুমাত্র এখানে কোনটা সত্য নয়, যেটা বানানগত এবং ব্যাকরণগত ভুল কম করার গুরুত্ব দিবে না, কম বেশি সেটা কোনো ব্যাপার, এখানে কোনো ফ্যাক্টরি পড়ে না, সুতরাং এটা সত্য নয়। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এক শিক্ষার্থীর বাচিক দক্ষতা বিকাশের সময় শিক্ষক বললেন যে কথা বলার সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত। যে বাচিক দক্ষতা মানে কি? স্পিকিং স্কিল। আমাদের যখন স্পিকিং স্কিল করবো বা আমরা যখন কারোর সঙ্গে কোনো কিছু কথা বলবো স্পিকিং স্কিলের ক্ষেত্রে, তো স্পিকিং স্কিলের সময় শিক্ষক মহাশয় বললেন যে স্পিকিং স্কিলের সময় আমাদের কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন 4টি বিষয় আমাদের শব্দ নির্বাচনকে প্রভাবিত করে, তা হলো আমাদের কি কি জিনিস খুব ভালো করে দেখতে হবে যখন আমরা কারোর সঙ্গে কথা বলি। 1 নম্বর বিষয়বস্তু, 2 নম্বর আবহাওয়া, 3 নম্বর আমরা কার সঙ্গে কথা বলছি, 4 নম্বর হচ্ছে আগ্রহ। এবার লক্ষ্য করুন, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন একটা বিষয়বস্তু থাকে যে আমরা কি বিষয় নিয়ে কথা বলি, এটা তো থাকেই থাকে, তাই না? এটা থাকছে। আমরা কার সঙ্গে কথা বলছি, এটা পার্সোনাল কোনো একটা ব্যক্তি তো থাকবে, ইন্ডিভিজুয়াল, 1 জন বা 2 জন বা 3 জন বা একটা জনগোষ্ঠী। কেউ না কেউ তো নির্দিষ্ট থাকবে যে আমি ওদেরকে বলছি বা ওকে বলছি। একটা নির্দিষ্ট কিন্তু থাকবে। তো সুতরাং আমরা কার সঙ্গে কথা বলছি এটা থাকছে। আগ্রহ, আমি যে কথা বলছি, কথা বলার আমার আগ্রহ আছে কিনা না। যে আমার কথাটা শুনছে তার আগ্রহ আছে কিনা না শোনার মতো, এটা থাকতে হবে। কিন্তু আবহাওয়া এখানে কোনো ফ্যাক্টর করে না। ক্লাইমেট এখানে কোনো ফ্যাক্টর করে না। কারণ কি? কারণ বৃষ্টির দিনেও কথা বলা যায়, যে কথা বলা যায়। রৌদ্র দিলেও কথা বলতে পারি। আবহাওয়া উত্তপ্ত হলেও বলতে পারি, ঠান্ডা হলেও বলতে পারি। আবহাওয়ার সঙ্গে সেই কথা বলার স্পিকিং স্কিলে কোনো দক্ষতা নাই। সুতরাং ২ নম্বরটা এলিমিনেট। ১, ৩, ৪, তো এখানে দেখুন ১, ৩, ৪ অপশন নাম্বার 2 তে রয়েছে। এটা হচ্ছে কারেক্ট আনসার। দেখলেন কোয়েশ্চনটা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিল আপনাদের? প্রশ্নটা কিন্তু খুব সোজা। যদি আপনারা ভালো করে বুঝতে পারি। আর যদি ভালো মতো বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক কঠিন। তারপর দেখুন লাস্ট। সংশোধনমূলক শিক্ষণ সেই সমস্ত ছাত্রদের জন্য যারা বিষয়টিকে বুঝতে পারে না এবং অসুবিধার সম্মুখীন হয়, ক্লাসের উপস্থিতিতে অনিয়মিত থাকে, শিক্ষণগত প্রতিবন্ধিতা থাকে, লক্ষ্য ভাষায় দক্ষ থাকে। তো সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং কাদেরকে দেওয়া হয়? এটা মূলত প্রশ্ন হচ্ছে এটাই যে রিমিডিয়াল টিচিংটা কাদের জন্য দেওয়া হয়? সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং কাদের জন্য? তো সংশোধনমূলক শিক্ষণ সেই সব ছাত্রদের জন্য যারা কি করে? বিষয়টিকে বুঝতে পারে না এবং অসুবিধার সম্মুখীন হয়, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি ১২০। যদি তোমার ক্লাসের একজন শিক্ষার্থী দৃষ্টির প্রতিবন্ধী হয়, একজন ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখুন এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ গুলি আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে আপনারা ২০১২ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত এই সিটেট পরীক্ষার সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে? এই ২০১২ থেকে আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত টোটাল ১২ বছরের যতটা সিটেট হয়েছিল সবগুলার বাংলা ভাষার পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবকটি কম্পাইল হিসাবে একটি মাত্র পিডিএফ ফাইলে আপনার জন্য তৈরি করা হয়েছে। আপনার পিডিএফ ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে আপনি নিতে পারেন। দেখুন আনসার কি রয়েছে। আমি যে এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম এই আনসার কিগুলো সহযোগী আমি আপনাদেরকে প্রশ্নগুলো বলছি। সুতরাং আপনারা যদি পিডিএফ ডাউনলোড করে নেন তাহলে আপনার মোবাইলে এই ধরনের প্রশ্ন থাকবে, নিচে আনসার কি থাকছে। ঠিক আছে? তো দেখি
যদি তোমার ক্লাসের একজন শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী হয়, একজন ভাষা শিক্ষক হিসাবে তুমি কি করবে? দৃষ্টি প্রতিবন্ধী হলে আমরা কি করি? আমরা সবাই জানি। শিক্ষার্থীকে তার কাজে সাহায্য করবে, সাহায্য করতেই হবে। তাকে পড়া এবং বিষয়টি শোনার জন্য ব্রেইল বুক শ্রবণ উপাদান দিতে হবে। সঙ্গীতের যথেষ্ট সুযোগ দেবে তাকে সাহায্য করার জন্য। তার কাজ সম্পূর্ণ করার জন্য অভিভাবকদের দায়িত্ব নির্দিষ্ট করবে। সবকিছু ঠিক আছে। কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ব্রেইল পদ্ধতি বা ব্রেইল বুক। ব্রেইল বুক বা ব্রেইল পদ্ধতির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শেখানো। বাকি সবগুলো ঠিক আছে, ভুল নয়। কিন্তু এখানে মূলত কারেক্ট আনসার হচ্ছে একদম বেসিক কারেক্ট আনসার দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল বুক বা ব্রেইল সিস্টেম যেখানে থাকে সেটা 100% কারেক্ট হয়। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য আগন্তুক সিটেট পরীক্ষা মাথায় রেখে সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য সবচেয়ে কম মূল্যে বেশ কয়েকটি অফার বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে এগুলা খুব তাড়াতাড়ি দেখে নিন এবং সর্বশেষ যে অফারটি আপনাদের জন্য রয়েছে এটা অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট হতে চলেছে। একদম কম মূল্যে আপনারা কি পাচ্ছেন একবার ঝলক আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো একবার দেখে নিতে চলুন আমরা প্রথম স্লাইড দেখে নেই। তো প্রথম গিফট আপনাদের জন্য খুলছে, জাস্ট এই দেখুন খুলছে। প্রথম গিফট আপনাদের জন্য রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্রথম গিফট। তো প্রথম গিফটে আপনারা পাবেন ডেইলি ক্লাস। ইউটিউবে আপনারা সহজগুরুর তরফ থেকে প্রতিদিন ক্লাস পাবেন। প্রত্যেক দিন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস পাবেন বাংলা ভাষার। আপনাদের পুরো সিলেবাস কভার করে এখানে দেওয়া হবে। প্রত্যেক দিন ফ্রি ক্লাস, ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস পাবেন। চলুন এবার আমরা দেখে নেই যে 2 নম্বর অফারটি কী রয়েছে। তো 2 নম্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আপনাদের কি রয়েছে এবার আমরা দেখিয়ে দিই। 2 নম্বর খুলজা সিম খুলজা 2 নম্বর, ইয়েস। তো 2 নম্বরে আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে প্রতিজ্ঞা ব্যাচ, আমাদের একটা ব্যাচ লঞ্চ করেছি, আমাদের প্রতিজ্ঞা ব্যাচ। এই প্রতিজ্ঞা ব্যাচে আপনারা কি পাবেন? বাংলা ভাষার পেপার 1 পেপার 2 এর সম্পূর্ণ কোর্স, একদম ফুল কোর্স, যা লাগে যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস। আমাদের কাছে অনেকগুলো ইবুক আছে, ইবুক, তারপর 50টার বেশি মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেটগুলো অলরেডি আপলোড হয়ে গেছে। ডাউট সেশন রয়েছে, এই ধরনের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। পিডিএফ অনেকগুলো আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে কি রয়েছে। তো 3 নম্বর অফারটি আপনারা দেখতে পাচ্ছেন। 3 নম্বর অফারটি এবারে আপনাদের সামনে খুলে আসবে, দেখে নিই 3 নম্বরে কি রয়েছে। এবার 3 নম্বরে রয়েছে 50+ মক টেস্ট। আপনারা এখানে 50+ মক টেস্ট দিতে পারবেন মাত্র 199 পে করে। এখানে বাংলা ভাষার পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 কে কভার করে 50+ মক টেস্ট আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে, আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এবার 4 নম্বরে কি দিচ্ছে আমরা দেখে নিই। 4 নম্বর অফারটি আপনাদের জন্য কি রয়েছে আমরা একবার দেখে নিই। এবার দেখুন 4 নম্বরে রয়েছে আমাদের পেপার 1 এর যে সিডিপি, ম্যাথ, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি, এই সবগুলা কোর্স, এই সবগুলা সাবজেক্টের কোর্স এখানে করানো হবে, কমপ্লিট কোর্স, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, তারপর ডাউট সেশন, এই সবগুলো এখানে পাবেন। প্রত্যেকটা সাবজেক্ট এখানে যত্ন সহকারে আপনাদের করানো হবে। এবার আমরা দেখে নিই 5 নম্বরে কি রয়েছে। 5 নম্বর এবারে আমাদের খুলছে। 5 নম্বর আমাদের এবার আমরা দেখে নেব 5 নম্বরে কি রয়েছে ভাই। তো 5 নম্বরে রয়েছে পেপার 2। আগে আমরা পেপার 1 দেখেছিলাম, এবার হচ্ছে পেপার 2। তো পেপার 2 এ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, ডাউট সেশন, এই সবগুলা পেপার 2 এর যে সোশ্যাল সায়েন্স, সিডিপি, এই সবগুলো আপনারা পাবেন। এবং সর্বশেষে বোনাস হিসাবে আপনাদের একটা অফার দিতে চাই। এটা হচ্ছে বাংলা ভাষার পেপার 1 এবং পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনাদের হোক না কেন, এখানে 100+ পিডিএফ সঙ্গে 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য আরও ইবুক বানিয়েছি, আপনাদের প্যাডাগজি এবং গ্রামারের ইবুক আমাদের কাছে রয়েছে। এই সবগুলো আপনারা একসঙ্গে পেয়ে যাবেন 100+ পিডিএফের সঙ্গে। এবং এই পিডিএফ যে রয়েছে এগুলো সম্পূর্ণ সিলেবাস কভার করছে, পেপার 1 পেপার 2 এবং এই সবগুলো সিলেবাস আমাদের কভার করা হয়েছে। তো আগে বলেছিলাম এই যে আপনারা আমাদের কোর্সে জয়েন হবেন। তো কোর্সে জয়েন হবেন ক্লিক করে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে আমাদের এই সবগুলা কোর্স লঞ্চ হয়ে গেছে, আপনারা অলরেডি চেক করে নিতে পারেন। নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকেই এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।